অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন ছবিটা শুরু করি তখন আমার প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছিল যে আমরা কাকে নিয়ে ছবিটা বানাবো। তো সবাই একটা কথাই বলেছিল যে একটা মেয়েকে নাও যাকে দেখে বলতে ইচ্ছে করে আমি তোমার হতে চাই। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে বাংলাদেশে একটা মেয়ে আছে যাকে দেখে 80 বছর থেকে শুরু করে আমার মনে হয় যার বুদ্ধি জ্ঞান হয়েছে সেও বলবে যে না আমি তোমার হতে চাই। তো সেই জায়গা থেকে মেয়েকে সিলেকশন করা। আরও অনেক কথা বলবো আমরা। তো আমি আসলে খুব ভাগ্যবান মনে করি নিজেকে, কারণ লাইফ টেকনোলজিসের মতো একটা কোম্পানিকে পেয়েছি যাদের মেইন কাজটাই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করা। অনেকে হয়তো বা জানেন না, অলমোস্ট বাংলাদেশের এখন যত বড় ছবিগুলোই আছে সবগুলো ডিজিটাল কন্টেন্ট কিন্তু আমাদের লাইফ টেকনোলজিসের কাছে। তারা একটা ভালো বিজনেস করছেন এবং একটা নতুন বিষয় হচ্ছে সেটা হচ্ছে তাদের একটা নতুন ধারণা আছে, সেটা হচ্ছে যে ফিল্মের বিজনেসটা শুধুমাত্র থিয়েটার থেকে যেন না হয়, ফিল্মের বিজনেসের আর কি কি ওয়ে হতে পারে, কিভাবে মানে ইনভেস্টের যে মানিটা এটা কিভাবে আরও সিকিউর করা যায় সেই বিষয়ে তাদের অনেক প্ল্যানিং আছে। আমি বলবো না, এই কথাগুলো আমি বলার জন্য আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যারকে বলবো এখানে আসার জন্য, আমাদের শরীফুদ্দিন স্যারকে বলবো কিছু বলার জন্য। স্যার প্লিজ স্টেজ আসবেন। মামুন ভাই, আচ্ছা আমি সরাসরি যারা সিনেমার সাথে সম্পৃক্ত ছিলেন ওই অংশটা নিয়ে তারাই বলবে। আমি বলতে চাই আমাদের একটা ভিশন আছে ডিজিটাল কন্টেন্ট এবং মোবাইল কন্টেন্ট নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো করতে পারছে না। বিভিন্ন হল থেকে যে ব্যবসা হচ্ছে সেখান থেকেও যারা অর্থলগ্নি করছেন তারা বিশেষ লাভবান হতে পারছেন না। তো আমরা চিন্তা করলাম একটা সিনেমা থেকে কি করেছি যার নাম হচ্ছে সিনেমেটিক। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে দেখতে পাবেন আজকে বিভিন্ন পর্দায়। তো এই সিনেমেটিক অ্যাপসটা যারা আছেন তাদেরকে আমরা মোবাইল থেকে সিনেমা দেখার সুযোগ করে দিব এবং হতে যাচ্ছে যেহেতু আমরা আশেপাশের দেশগুলোতে দেখতে পাচ্ছি যে মোবাইল ফাইন্যান্স রিলেটেড সার্ভিস হচ্ছে এই দুর্দিনে যে কয়েকজন মানুষ এই চলচ্চিত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিংবা আমরা বলবো যে উন্নতির জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে, তাদের পক্ষ থেকে এই নবাগত পরিস্থিতিতে সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ গুজর ভাইকে। একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের ফিল্মে টোটাল। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? বেশি কিছু বলবো না। একটু আগে সোহান ভাই একটা কথা বলেছিল যে সংসার আমাদের দেশে যদি ভালো ছবি হয় তাহলে ছবি চলে। আসলে আমি এটার সাথে একমত যে ছবি যদি ভালো হয় ছবি চলে, কারণ আমাদের অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, হিট হয়েছে। আজকে যদি ছবি না হিট হতো তাহলে বাপ্পিরও জন্ম হতো না। বাপ্পিও এসছে এই ছবি হিট করার মাধ্যমে। যখন ডিজিটাল ফিল্ম ফার্স্ট ফিল্ম ভালোবাসার রং যখন রিলিজ হয়েছিল তখন হল ছিল মাত্র 28টি। এখন ডিজিটাল ফিল্ম রিলিজ হচ্ছে আমাদের হল প্রজেকশনে 150 থেকে 200, আর ঈদের সময় 300 ক্রস করে। আমি যদি ভুল বলে থাকি তাহলে সরি, বাট সেই ক্ষেত্রে বলবো আমাদের হলগুলো বাড়ছে। আমাদের একটু আগে বলছিল যে শ্যামলী সিনেপ্লেক্স, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা করে বড় বড় সিনেপ্লেক্স থাকবে, তাহলে আমাদের মানে মুভির কোয়ালিটিও ভালো হবে। আর আমি তোমার হতে চাই নিয়ে বলবো একটি গুছানো ছবি, মামুন ভাইয়ের সাথে প্রথম কাজ, লাইফ টেকনোলজির সাথে প্রথম কাজ। আরেকটা জিনিস হচ্ছে যে আমি অনেকগুলো প্রোডাকশনের প্রথম হিরো হিসেবে নিজেকে পাই, এটা আমার জন্য অনেক লাকি। আমি অনেক নিজেকে অনেক লাকি মনে করি যে লাইফ টেকনোলজি, দেন আমাকে যারা এনেছেন জাজ মাল্টিমিডিয়া, তাদের প্রথম থেকে আমি কাজ করেছি, ইনশাল্লাহ সামনেও কাজ করতে পারবো। আর আমি তোমার হতে চাই থেকে সিম্পল বলছি, আমি তোমার হতে চাই ছবিটি খুব কম সময় শেষ হয়েছে, ঠিক 2 মাসের মধ্যে ছবিটি শেষ হয়ে গেছে, দেন পোস্ট প্রোডাকশনে চলে গেছে ছবিটি। ছবিটি অনেক যত্ন করে বানিয়েছেন অনন্য মামুন ভাই, এবং ফুললি সাপোর্ট দিয়েছে লাইফ টেকনোলজি, স্পেশালি অতুল ভাই, আরাফাত ভাই, তিয়াস ভাই, তাদেরকে আমি চিনি। তারা আমাদের ছবির জন্য কোনো কিছু কাল্পনতা করেনি। তারা অলওয়েজ একটা কথা বলেছিল যে কি লাগবে, যেটা লাগবে সেটাই দেবো, বাট আমার ওয়ার্কটা ভালো চাই।
সো আমাদের সব প্রডিউসাররা যদি এটা চিন্তা করতো যে আমার ওয়ার্কটা ভালো চাই, ভালো একটা কাজ দাও, আমি টাকা দিচ্ছি, তাহলে আমাদের প্রজেক্টটাও ভালোই হয়। সো আপনারা যারা আছেন প্লিজ আপনারা এই ব্যাপারটা আমাদের জন্য ইনশিওর করবেন যে আপনারা একটু ফ্লেক্সিবল থাকবেন আমাদের জন্য, তাহলে আমরা ভালো ভালো প্রজেক্টে কাজ করতে পারবো। আর হল নিয়ে বলবো যে সবাই একটা ডায়লগ মারে যে আমাদের হলের পরিবেশ ভালো না। এখানকার অনেকে আছে যে আমাদের লোকাল সিনেমা হলগুলোতে ছবি দেখতে যায় না। কথা হচ্ছে একটা কমন ডায়লগ, যখন আমরা জিজ্ঞাসা করি যে কেন দেখতে যান না, বলেন যে হলে ছারপোকা আছে, হলের পরিবেশটা ভালো না। কিন্তু গত 10 বছর আগে বা 15 বছর আগে তাহলে 1600 হল কিভাবে ছিল? তখন কি ছারপোকা ছিল না? তখনও ছিল। হয়তো বা প্রবলেমটা হচ্ছে যে আপনারা দেখা বন্ধ করে দিয়েছেন, তাই ছারপোকারা আসতে শুরু করে দিয়েছে। আপনারা চলে আসেন, ছারপোকারা পালা যাবে। সো হলের যে পরিবেশটা, এটা হল মালিকরা কখনো চেঞ্জ করতে পারবে না। আপনাদেরকে ওই আমাদের একটা কথা আছে না যে শুক্রবারে আমরা একটা হাউসফুল দিচ্ছি, এটা আমাদের রেগুলার। আমাদের যারা আছেন, আমাদের সাকিব ভাই আছেন, যারা আছেন সবাই শুক্রবার একটা রিসেপশন থাকে। আমরা চাবো শনিবার, রবিবার, মঙ্গলবার প্রত্যেকটা উইক আমাদের হাউসফুল থাকুক। এই কারণে যে আপনারা বের হয়ে যখন বলছেন হলটা ভালো না, তখন আর যাচ্ছেন না। প্রবলেম হচ্ছে আপনারা একটু এগিয়ে আসেন, এগিয়ে এসে বলেন না না ছবিটা ভালো লাগছে, আপনাদের ব্যাকগ্রাউন্ডের লোকজনগুলো জানুন, আসুক। দেখবেন আমাদের হল মালিকরা নিজেরাই চিন্তা করবে এই জায়গাটাতে একটা কাজ করে, এই জায়গাটা পপকর্নের দোকান দেয়, তাহলে ভালো চলবে। হল মালিক ভিতরে সোফা লাগাই দিবে, কারণ আপনারা যদি যান তাহলেই সবকিছু সম্ভব। ওই একটাই কথা বললাম, ছারপোকা পালাইতে হলে আপনাদের কি লাগবে। সো লাস্ট মুহূর্তে বলবো, আমি তোমার হতে চাই 16 ডিসেম্বর রিলিজ হচ্ছে। আশা করছি আপনারা সবাই দেখতে যাবেন, একটা ভালো প্রজেক্ট, এবং যাতে ব্যবসা সফল হয়। আপনারা আমাদের এই ছবিটির জন্য দোয়া করবেন। এবং একটু আগে শুনেছি যে 8 সপ্তাহ আয়নাবাজি চলেছে। আমি আশা করব আমাদের ছবিগুলোটা যদি আপনারাও দেখেন তাহলে 16 সপ্তাহ চলবে। সবাই ভালো থাকবেন। মানে অনেক সাংবাদিকই বলে দিচ্ছে যে এই সিনেমাটা যে এত মামলা মোকদ্দমা যে হলো, এটা কি সিনেমার মার্কেটিং এর জন্য? ব্যাপারটা আসলে এরকম না। আমি আপনার অ্যান্সারটা প্রথমেই দিয়ে ফেলেছি। সেটা হচ্ছে যে একটা পরিবারে একটা ভালো কিছু করার জন্য অনেক রকম মত বিভেদের সৃষ্টি হয়, সেটা থেকেই কিন্তু এরকম একটা বিষয় ক্রিয়েট হয়েছিল। এবং এন্ড অফ দ্য ডে আমি একটা কথাই বলি, বেলা শেষে সবাই আমরা পরিবার। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। মানে বাপ্পি ভাই ডাবিং থাকছেন না যাকে দিয়ে ডাবিং করানো হয়েছিল সেটা থাকে? আসলে এটা সারপ্রাইজ হিসেবেই থাক না, সারপ্রাইজটা আসলে আমরা, এটা তো সারপ্রাইজের কিছু না, ডাবিংটা আমরা জানতে চাই কাটা। আসলে আপনারা ছবিটা ট্রেলারটা দেখেছেন, ট্রেলারটা দেখে কি মনে হয়েছিল? ডাবিং না এটা, তাহলে তো অ্যানসার পেয়ে গেছেন। আচ্ছা তাহলে আমি কোশ্চেনটা, এখন আমার কোশ্চেনটা বাপ্পির কাছে, একটু মাইকটা বাপ্পি ভাই, আপনার খুব চমৎকার নাচ দেখলাম, অ্যাকশন একটা ফিল্ম আমরা পাচ্ছি, রোমান্টিক কিছু সিকোয়েন্স দেখলাম। তো আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, মামলা করার পর ওনারা স্টে অর্ডার নিয়ে আপনাকে মোটামুটি হারিয়েই ছবিটা রিলিজ হচ্ছে। তো ফার্স্টলি আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার মামলায় হেরে আপনি এখন আপনার প্রমোশনে অ্যাড হচ্ছেন? তো ব্যাপারটা কিভাবে দেখে আপনি আসলে প্রমোশন বা তাদের সাপোর্ট করে আছেন, এটি একটু শুনতে চাই। থ্যাঙ্কস স্যার। ভাই শুনছি না, একটু জোরে বলুন। আমি এখানে কিছু বলি নাই আপনাকে। থ্যাংক ইউ। কোশ্চেনটা মজা ছিল। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, প্রথমটা হচ্ছে রাইটস নিয়ে কথা বলা, দেন স্টে অর্ডার হলো, নিষেধাজ্ঞা জারি হলো। সব কিছুর মূলে এখানে আসার কারণটা হচ্ছে এই সন্তানটা যেটা 16 ডিসেম্বরে আসবে, সেই সন্তানটা আমার। আচ্ছা, তাহলে আমার এখানে একটু ড্রাফট করি। তো প্রথমেই আপনি মামলা করার মধ্য দিয়ে কি সন্তান? আচ্ছা, ওকে, সন্তানটা আমার। দেন আমি আমার রাইটস চেয়েছি, এই কারণে রাইটস চেয়েছি যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমার 24
ফিল্ম রিলিজ হয়েছে এর মধ্যে সবগুলোর ভয়েসে আমার ছিল। এটা নিয়ে যখন কথা হলো, অবশ্যই লাস্ট আরেকটা ফিল্ম ছিল সুইজার, যখন কথা হলো অবশ্যই প্ল্যানিংটা ছিল একটু অন্যরকম, কারণ প্ল্যানটা ছিল যে তারা সেন্সরের জন্য কাজ করেছে, সেন্সরের পর সব ঠিক হয়ে যাবে। দেন ঠিক হয়নি, রাগ থেকেই বা আমার আর্টিস্টের মনোভাব থেকেই আমি এই কাজটা করেছিলাম। দেন কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি, ঢাকার বাইরে কখনো চলে যাচ্ছে। চলে যাওয়ার পর ছবির মাউন্ট ভাই বা তারা যখন স্টে অর্ডার করলো, আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ঢাকার বাইরে, আর ছবিটি রিলিজ 16 ডিসেম্বর। আমাকে মেনে নিতে হয়েছে এবং আমি ভেবেছি যে যেহেতু ছবিটি চলে আসতেছে, আরফাত ভাই, মামুন ভাই, অতুল ভাই সবাই আমাকে জিনিসটাকে ইনশিওর করলো। দেন তারা আমাকে বুঝালো যে পাপি প্রবলেম হবে না। দ্যাটস ওয়াই আমি লাস্ট মুহূর্তে মেনে নিয়েছি। আচ্ছা, বাকিকে ধন্যবাদ। মামুন ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল, আইটেমে আপনারা রাখিকে দিয়ে আইটেম গানটি করিয়েছেন, তো আপনার কাছে কি মনে হয়েছে ওনাকে দিয়ে আইটেম করানোর কারণে অনেক বেশি দর্শক হলে এই ছবিটি দেখতে আসবে, বা এটার গুরুত্বটা কি ছিল? আমি আপনার শর্টকাট কোশ্চেনের অ্যান্সার দেব। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ফিল্মে কিন্তু আইটেম সং হচ্ছে। এই যে রাখির নামটা নিয়ে আপনি প্রশ্ন করলেন, আপনার এই প্রশ্নটার জন্য আমি রাখিকে নিয়েছি। এটা প্রশ্নের জন্য হতে পারে, কিন্তু দর্শককে এক করবে হলে দর্শকের বিচারটা আমি করতে পারবো না। আমি এই যে আপনার যে কথাটা, এই কথাটা দর্শকের কানে পৌঁছে দেওয়ার জন্য আমরা রাখিকে নিয়েছি। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন, লাইভের যে কোনো একজন অ্যান্সার দিলেই হবে। জি। আপনাদের ভাই, আপনাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, অনেকগুলো সিনেমা, তো নিম্নমানের অনেকগুলো সিনেমা আমরা ভিডিও দেখতে পাই, যেগুলো আসলে আপনাদের সাথে মনে হয় না সামঞ্জস্যপূর্ণ। তো এই ব্যাপারগুলোকে আপনারা নেক্সটে কন্টেন্ট নেওয়ার ক্ষেত্রে দেখবেন কিনা? হ্যাঁ, আমরা এটা নেক্সটে দেখবো। হ্যাঁ, নেক্সট আমরা এটা দেখবো। আমি এই কন্টেন্টগুলো আমরা নিয়েছি হচ্ছে কিছু প্রডিউসার আছে যারা হচ্ছে লগ্নি করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি লস। তখন আমরা চিন্তা করেছি আমরা কিছু ইনভেস্ট করি, অ্যাটলিস্ট তারা কিছু টাকা নিয়ে যাক, তারা কিছুটা বেনিফিটেড হোক। তারপরে আমরা এই কন্টেন্টগুলো নিয়েছি এবং আমরা আমাদের চ্যানেল লাভ করেছি। নেক্সটে আমরা এগুলো দেখবো। জি, ধন্যবাদ। আর যেমন রাখির কথা বলা হলো যে রাখি ছবিতে যুদ্ধ হয়েছে, তো আমরা আশা করি যে বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে নিতে উপকৃত হবে আপনাদের কাছে। মানে আপনাদের কথা হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে, রাইট? তো হ্যাঁ, টেকনিক্যাল ব্যাপারে বম্বের আর্টিস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে নাচ যেগুলো দেখলাম, গান যে বাপি নাচের প্রশংসা করলেন, ওগুলো দেখে মনে হচ্ছে আসলে ইন্ডিয়ান প্যাটার্ন। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের বাংলাদেশের নাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া, আপনাকে আমরা বলবো যে আমরা লাইফ টেকনোলজি মডার্ন কিছু নিয়ে কাজ করতে চাই আর কি। ওই থিঙ্কিং থেকে আমাদের আপনি যেটা দেখতেছেন বা আপনি কোশ্চেন করছেন যে মানে ইন্ডিয়ান প্যাটার্নের, আপনি যদি ইন্ডিয়ান প্যাটার্ন না চিন্তা করে যদি চিন্তা করেন যে বাংলা যে গানগুলো আছে বা সামনে হচ্ছে, আমরা যেটা করে দেখাইছি সবাই জন্য এই মানে মডার্ন ইয়াটাই আর কি সামনের দিকে দেখতে পারে আর কি। আমি সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন না, আমি তোমার হতে চাই জানুয়ারিতে ক্যালকাটায় রিলিজ হচ্ছে, ক্যালকাটায় রিলিজ হবে, কলকাতা মিস ইন্ডিয়াতে রিলিজ হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু জিনিস, এই ফিল্মটা যেন আমরা আগেই বলেছি, আমাদের টার্গেট কিন্তু হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি মার্কেটটাকে বড় করা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু আমাদের একটা মার্কেট বাংলাদেশে আছে, আর একটা ইনফরমেশন, এটা কিন্তু কো প্রোডাকশন ফিল্ম না, এটা বাংলাদেশি একটা ফিল্ম। আমরা বাংলাদেশি একটা ফিল্মে ইন্ডিয়ান মার্কেটটাকে ধরার জন্য কিন্তু আমরা বেশ কিছু পলিসি মেনটেন করেছি। তো আশা করি আপনি আপনার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন। ধন্যবাদ। হ্যাঁ, এরপরও আশা করবো যে বাংলাদেশের কৃষ্টিকালটা উঠে আসবে বাংলাদেশের চলচ্চিত্র থেকে, এই প্রত্যাশাটা থাকবে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আইনাবাদী 8 সপ্তাহ চলেছে, আপনারা বিষয়টা নিয়ে গর্ববোধ করেন, আমরা করি। তো এই আগামীকাল শুক্রবারে সাকিব ভাইয়ের ছবি রিলিজ হচ্ছে, তারপরের সপ্তাহে আপনারা রিলিজ দিচ্ছেন। তো বাংলাদেশের চলচ্চিত্রে এই খারাপ একটা অবস্থা, আমরা মনে করি। আমি ওনাদের পক্ষে বলি, আমি ওনাদের পক্ষে বলে দিচ্ছি আপনার অ্যান্সারটা।
সেটা হচ্ছে যে লাইফ টেকনোলজিসের একটা নিজস্ব বিজনেস প্ল্যান আছে। সেখানে এরকম একটা বিষয় করা আছে যে আমরা এভরি 3 মান্থ আফটার 3 মান্থ একটা করে ফিল্ম রিলিজ করব, যার ধারায় কিন্তু অলরেডি আমরা দেবাশিস দাদাকে দিয়ে একটা ফিল্ম শেষ করেছি। সো সেই ধারায় কিন্তু আমরা একটি প্ল্যানিং করেছি। আর আমরা যেহেতু বাংলাদেশ ফিল্মের চলচ্চিত্রের সেই গৌরবময় দিনগুলোর কথা বলছি, আমাদের দেশে কিন্তু এমন ঘটনা ঘটেছে একসাথে 3টা ফিল্ম রিলিজ হয়েছে। তো আমি আশা করি যে আপনারা এখানে যারা আছেন আপনারাও এটাই চিন্তা করবেন, ভালো ফিল্মগুলো আমাদের দেশে 8 উইকের জন্য আমরা ওয়েট করবো না, ইচ অ্যান্ড এভরি উইক একটা করে ভালো ফিল্ম রিলিজ হবে। ধন্যবাদ। ভালো সার্ভিস শুনতে আর ভালো কাজ করার জন্য। তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেদিকে আসলে 50-60 লক্ষ টাকা তুলে নিয়ে আসতে পারতেছে না, নিজে একটা ছবি রিলিজে 5 লক্ষ টাকা সে কামাতে পারতেছে না, তো এই জায়গায় আসলে শিল্পীদের আসলে নমনীয় হওয়া উচিত কিনা, হ্যাঁ আর্থিকভাবে? অবশ্যই উচিত। আমি একটা কথা বলে রাখি, আমি যে রেমুনারেশনটা এখন নিচ্ছি এটা আমি আরো 3 বছর ধরে নিচ্ছি। সো আমাকে এই পর্যন্ত কেউ টাকা নিয়ে কোনো কথা কখনো বলেনি। সো আমারটা মনে হয় আমার জায়গা থেকে ঠিক আছে, বাকিটা আমি বলতে পারবো না সবাইকে। বাট অবশ্যই আমাদের বাজেট অনুযায়ী আমাদের ছবির রেমুনারেশন আমাদের একটা নির্দিষ্ট লেভেলে থাকলে অবশ্যই আমাদের প্রজেক্ট অনেক ভালো একটা জায়গায় পৌঁছবে। দর্শক কম, দর্শক আমরা হলে টানতে চাই। তা আমার প্রশ্ন হচ্ছে, এই সিনেমেটিক অ্যাপসের মাধ্যমে যদি 1 সপ্তাহ পর মোবাইলে মুভি, আমি আমার দৃষ্টিতে একটা কথাই শুধু আপনাদের একটু বলবো, সেটা হচ্ছে যে কথায় কথায় আমাদের কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রেফারেন্সই টেনে নিয়ে আসি। ইন্ডিয়াতে কিন্তু বড় বাজেটের যে ছবিগুলো রিলিজ হয়, আমরা যদি বিগ ছবিগুলো দেখি, তাহলে সেটা কিন্তু আপনার যেটা হয় সেটা হচ্ছে যে রিলিজের দিন রাতেই কিন্তু আমরা এটা ইউটিউবে পেয়ে যাই। এটা আপনারা সবাই স্বীকার করবেন। তার মানে কিন্তু এই না যে যে ছবিগুলো ভালো হয়েছে এগুলো দেখার জন্য অডিয়েন্স থিয়েটারে যায় না। বিষয়টা এরকম, একটা ছবি আমি টাইটানিকের কথা বলতে পারি, আমি টাইটানিক ফিল্মটা 10 বার হলে গিয়ে দেখেছি। আমি টাইটানিক হলে যে ফিলটা পেয়েছি, হলের যে অডিয়েন্স, হলের অডিয়েন্সকে কখনো কিন্তু আপনি বেঁধে রাখতে পারবেন না। হলের অডিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। আমরা যে অ্যাপসটা নিয়ে কাজ করছি, এই অ্যাপসটা শুধুমাত্র ওইসব লোকের জন্য যারা ব্যস্ততার কারণে, লাইফের গতির কারণে, যাদের পক্ষে সম্ভব নয় হলে গিয়ে ছবি দেখার। ফার্স্ট অডিয়েন্স টার্গেট। সেকেন্ড অডিয়েন্স যারা পাইরেটেড ফিল্ম ঘরে বসে দেখছে, যেখান থেকে প্রডিউসার 1 টাকাও পাচ্ছে না। আমার কথা, যখন আপনি মোবাইলে বসে একজন রিক্সাওয়ালাও ছবি দেখতে পারবে, তখন সে টাকা পে করে ছবি দেখবে, তখন কিন্তু পাইরেসি আপনি বন্ধ হয়ে যাবে। বম্বে কোনো প্রডিউসার কিন্তু পাইরেসি নিয়ে কখনোই টেনশন করে না, সে খুব ভালো করেই জানে যে ওই পাইরেসি দিয়ে তার কোনো লাভ নেই। হলে যাদের দেখার কথা তারা হলেই দেখবে। তো আমাদের যেটা চিন্তা ভাবনা, আমরা হলের বাইরে যে অডিয়েন্সগুলোর কাছ থেকে আমরা অনেক দূরে আছি, তাদের ড্রয়িং রুমে আমরা ঢুকতে চাই, তাদের ফোনের অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসে আমরা যেতে চাই। আমার মনে হয় না এখানে ফিল্মের জন্য কোনো ক্ষতি হবে, এটা পজিটিভ সাইড।